আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি মানডে নাইট রয়ের শো। আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে মানডে নাইট রয়ের শোটা অফিসিয়ালি কিক অফ করে ব্রন বেকার। তবে নর্মালি কিন্তু আজকে মানডে নাইট রয়ের শোটা স্টার্ট হয় না, মানে যেরকমভাবে মানডে নাইট রয়ের শো কিক অফ করা হয় বা শুরু করা হয় সেরকমভাবে কিন্তু শুরু করা হয় না। আজকের শো কিন্তু সরাসরি এরিনা থেকে স্টার্ট করা হয়, কোনো এন্ট্রান্স মিউজিক কিন্তু আমরা দেখতে পাই না। রিং সাইডে কিন্তু আগে থেকে ব্রন বেকার ছিল এবং এভাবেই কিন্তু মানডে নাইট রয়ের শোটা স্টার্ট হয়। তো ব্রন বেকার কিন্তু রিং সাইডে ছিল, সে অনেক বেশি রেগেছিল। আর এটা কিন্তু অনেকটা অবভিয়াসলি রয়্যাল রাম্বলে তার সঙ্গে যা কিছু হয়েছে ব্রন বেকার রেগে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। সে কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল, সে অ্যানাউন্সার টেবিল উল্টে দেয়, চেয়ার টেবিলগুলো ভেঙে ফেলে, এমনকি সে যখন কথা বলার জন্য মাইক চাচ্ছিল সেখানেও কিন্তু সে অনেক বেশি রাগ দেখিয়েছে। এরপরে সে মাইক নিয়ে রিংয়ের মধ্যে আসে এবং রয়্যাল রাম্বলে তার সঙ্গে যা কিছু হয়েছে সব কিছুর জন্য সে কিন্তু অ্যাডাম পিয়ার্সকে দায়ী করে। কারণ ব্রন বেকার মনে করে যে রয়্যাল রাম্বলে যে সকল সুপারস্টাররা গিয়েছে বা যারাই গিয়েছে তাদের কিন্তু অ্যাডাম পিয়ার্সের থেকে পারমিশন নিতে হয়েছে, এটা কিন্তু ব্রন বেকার মনে করে। সো ব্রন বেকারের সঙ্গে যা কিছু হয়েছে এটার জন্য অ্যাডাম পিয়ার্সই দায়ী। এরপরে সে অ্যাডাম পিয়ার্সকে কলড আউট করে দেয়। তো অ্যাডাম পিয়ার্স সেখানে আসার আগেই ভিশনের বাকি মেম্বাররা কিন্তু চলে আসে পরিস্থিতিকে শান্ত করানোর জন্য, ব্রন বেকারকে থামানোর জন্য। তবে ব্রন বেকার এত বেশি রেগেছিল সে কিন্তু কারো কথাই শুনতেছিল না। তো এরপরে সেখানে অ্যাডাম পিয়ার্স আসে এবং ব্রন বেকারকে বলে যে দেখো, রয়্যাল রাম্বলে তোমার সঙ্গে যা কিছু হয়েছে এটার জন্য কিন্তু আমি মোটেও দায়ী নয়, আমি এ ব্যাপারটা নিয়ে কিচ্ছু জানি না। আর এখানে অ্যাডাম পিয়ার্স কিন্তু ব্রন বেকারকে নিয়ে অনেকটা মজা নিয়েছে, বলা যায় অপমানই করে দিয়েছে। কারণ রয়্যাল রাম্বলে ব্রন বেকারের যে পারফরমেন্স ছিল, তো এই বিষয়টা নিয়ে কিন্তু অ্যাডাম পিয়ার্স মজা নেয়। আর এর জন্য কিন্তু ব্রন বেকার আরও অনেক বেশি রেগে যায়, সে কিন্তু রিং থেকে নেমে যায় অ্যাডাম পিয়ার্সের উপরে অ্যাটাক করার জন্য। তবে ভিশনের মেম্বাররা কিন্তু ব্রন বেকারকে আটকায় এবং সিকিউরিটি গার্ডরা কিন্তু সেখানে আগে থেকেই ছিল। তো একে তো ব্রন বেকার অনেক বেশি রেগেছিল, তার উপরে এখানে অ্যাডাম পিয়ার্স কিন্তু ব্রন বেকারের সঙ্গে মজা নিচ্ছিল এবং সে কিন্তু ব্রন বেকারকে বলে যে দেখো, তোমার জন্য একটা গিফট আছে। আর এটা বলতেই সেখানে এলএ নাইটের মিউজিক হিট হয়ে যায়। এলএ নাইট কিন্তু স্টিল চেয়ার নিয়ে এসে পেছন থেকে ভিশনের মেম্বারদের উপরে অ্যাটাক করে। এরপরে ব্রনসন রিড বা ব্রন বেকার যখন রিংয়ের মধ্যে যায় ততক্ষণে কিন্তু এলএ নাইট রিং থেকে নেমে সেখান থেকে চলে যায়। আর অনেকটা এভাবেই কিন্তু আজকে মানডে নাইট শোয়ের প্রথম সেগমেন্ট শেষ হয়েছে। তো এলএ নাইট আসলো, ভিশনের মেম্বারদের উপরে অ্যাটাক করলো, সে চলে গেল, আর এভাবেই সেগমেন্টটা কিন্তু শেষ হয়েছে। তো এই সেগমেন্টটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মানে প্রপারলি শেষ করা হয়নি, তবে যতটুক দেখানো হয়েছে আমি কিন্তু এনজয় করেছি। বিশেষ করে ব্রন বেকারের যে অ্যাগ্রেশন, এটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল। তো কোম্পানি ডেফিনেটলি ব্রন বেকারকে নিয়ে মারাত্মক কিছুই খিচুড়ি রান্না করতেছে, যেটা হয়তোবা আমরা আগামী দিনে গিয়ে দেখতে পাবো। এরপর আমরা আজকে মানডে নাইট রয়ের প্রথম ম্যাচ হিসেবে এল গ্রান্দে আমেরিকানো এবং জেভান এভান্সের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা কিন্তু ভালো ছিল, দুজন সুপারস্টারই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। বিশেষ করে এই ম্যাচের মধ্যে দেখানো হয়েছে যে জেভান এভান্স কিন্তু ইনজোর্ড, তবে তারপরেও কিন্তু সে এই ম্যাচের মধ্যে এল গ্রান্দে আমেরিকানোকে অনেক ভালোই কম্পিটিশন দিয়েছে। আমরা কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালোই হাই ফ্লাইং মুভস দেখতে পেয়েছি। আর তাছাড়া রিং সাইডে রায়ো এবং ব্রাভো আমেরিকানো ছিল, তারা কিন্তু এই ম্যাচের মধ্যে জেভান এভান্সকে অনেক বেশি ঝামেলা করে, একটা পর্যায়ে মেটাল প্লেট দিয়েও কিন্তু চিটিং করার চেষ্টা করে। তবে সেই সময় কিন্তু মিউজিক হিট হয়ে যায় অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানোর। সে কিন্তু রিং সাইডে আসে না, সে কিন্তু এপ্রেনের ওপরেই ছিল। আর এর ফাঁকে রেফারি কিন্তু সেই মেটাল প্লেটটা দেখে ফেলে, সে কিন্তু এল গ্রান্দে আমেরিকানোর থেকে এই মেটাল প্লেটটা নিয়ে নেয়। আর এদিকে কিন্তু জেভান এভান্স রেডি থাকে, সে কিন্তু একটা ওজি কাটার হিট করে এল গ্রান্দে আমেরিকানোকে এবং সে পিন করে এই ম্যাচটা কিন্তু জিতে যায়। তো জেভান এভান্স কিন্তু ফাইনালি আজকে এল গ্রান্দে আমেরিকানোকে হারিয়ে দিয়েছে। আর তাছাড়া একটা বিষয় শুরুতে জানিয়ে দিই, আর সেটা হলো আজকের ভিডিও আপলোড হতে কিন্তু একটু দেরি হতে পারে, আর হতে পারে কি হবেই। কারণ নর্মালি আমি যেই সময় ভিডিও বানানো স্টার্ট করি আজকে কিন্তু সেটা পারিনি। দুইটা কারণ, প্রথমত গতকালকে আমি কিন্তু রাত 2টার দিকে আমাদের দ্বিতীয় চ্যানেলে মানে ইংলিশ চ্যানেলের ভিডিও আপলোড দিয়ে আমি কিন্তু ঘুমিয়েছি, যার কারণে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে। অর্ধেক শো কিন্তু আমি লাইভ দেখতে পাইনি, মিস
করে ফেলেছি। আর বাকি শোটুকু দেখার পরে আমি যে প্রথম অংশটুকু দেখব সেই সময় কিন্তু কারেন্ট চলে গিয়েছে, আর 11টার পরে কিন্তু কারেন্ট আসে। সো 11টার পরে আমি বাকি শোটা দেখি, এরপরে ভিডিও বানাচ্ছি। সো ভিডিও আপলোড কিন্তু আজকে এমনিতে একটু দেরিতে হতে পারে, আপনারা প্লিজ এই বিষয়টা একটু অ্যাডজাস্ট করে নেবেন। গত কয়েকদিনে কিন্তু আমার সঙ্গে অনেকগুলো ঝামেলা হয়েছে, বিয়ে শাদীর বিষয় আছে, আর বাকিটা কিন্তু কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও একটু দেরিতে আপলোড হবে, আপনারা প্লিজ এই বিষয়টা একটু অ্যাডজাস্ট করে নেবেন। যাই হোক, এরপর আমরা আজকের মানডে নাইট রতে দ্য উসোসের একটা সেগমেন্ট দেখতে পাই, আর ফাইনালি আজকের মানডে নাইট রতে কিন্তু জিমি উসো রিটার্ন হয়ে গেছে। তো জে উসো এবং জিমি উসো এই বিষয়টাই জানায় যে আগামী মানডে নাইট রতে তারা তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে এগেনস্ট আলফা একাডেমি। মানে আগামী মানডে নাইট রতে আমরা কিন্তু আলফা একাডেমি এবং দ্য উসোসের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এটা কিন্তু জে উসো এবং জিমি উসো আজকের মানডে নাইট রতে জানিয়ে দেয়। আর এর সঙ্গে জে উসো কিন্তু এই বিষয়টাও জানায় যে 2026 সালে রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেইন্স জিতেছে, এর জন্য কিন্তু জে উসো এবং জিমি উসো অনেক বেশি হ্যাপি, এবং তারা কিন্তু রোমান রেইন্সকে অ্যাকনলেজ করতে বলে সেখান থেকে চলে যায়। মানে মূলত এভাবেই কিন্তু দ্য উসোসের সেগমেন্টটা শেষ হয়। এরপর আমরা আজকে মানডে নাইট রতে গান্থারের একটা সেগমেন্ট দেখতে পাই, তবে প্রথমে কিন্তু এজে স্টাইলসের মিউজিকটা হিট হয়। আমি কিন্তু মনে করেছিলাম যে হয়তোবা এজে স্টাইলস আজকে মানডে নাইট রতে এসেছে। পার্সোনালি আমি কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, তবে দেখতে পাই ওটা আসলে এজে স্টাইলস না, ওটা ছিল গান্থার। গান্থার কিন্তু এজে স্টাইলসের সঙ্গে মজা নিচ্ছিল। তো গান্থার কিন্তু প্রথমে এজে স্টাইলসের মিউজিকের সঙ্গে আসে, এরপরে তার অরিজিনাল মিউজিকটা প্লে করা হয়। তো গান্থার রিংয়ের মধ্যে আসে, আর আজকে মানডে নাইট রতে অডিয়েন্সরা কিন্তু গান্থারকে একেবারে বুয়ের সমুদ্রে চুবাচ্ছিল। মানে এত পরিমাণ বু দিয়েছে আজকে গান্থারকে, এটা কিন্তু ভাই একদম নেক্সট লেভেলের ছিল। তো যাই হোক, গান্থার রিংয়ের মধ্যে আসে, মাইক্রোফোনটা হাতে নেয় এবং সে কথা স্টার্ট করে। সে বলে যে একই রকম ভাবে আমি এজে স্টাইলসকে রিটায়ার করিয়েছি যেমনটা আমি জন সিনা এবং গোল্ডবার্গকে রিটায়ার করিয়েছি। তো এরকম টাইপের কথাবার্তা বলতেই সেখানে কিন্তু ড্রাগন লি চলে আসে, এবং ড্রাগন লি এসে কিন্তু সরাসরি গান্থারের ওপরে অ্যাটাক করে দেয়। আর আজকের ড্রাগন লির যে অ্যাগ্রেশন বা যে স্পিডটা ছিল, এটা কিন্তু ভাই পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারো প্রতি ভালোবাসা থাকলে যে একটা মানুষ কি কি করতে পারে, তো এরকম টাইপের একটা ভাইব কিন্তু আজকে ড্রাগন লি দিয়েছে, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো প্রথমের দিকে ড্রাগন লি গান্থারের ওপরে অ্যাটাক করলেও, গান্থারের ওপরে ডমিনেট করলেও, শেষ পর্যন্ত গান্থার কিন্তু আবার ড্রাগন লিকে ধরে ফেলে, তাকে কিন্তু স্লিপার হোল্ডে নেয়। এরপরে সিকিউরিটি গার্ড এবং অফিসিয়ালসরা আসে, ড্রাগন লিকে ছাড়িয়ে নেয়। তবে রিংয়ের মধ্যে গিয়ে গান্থার কিন্তু আবারও ড্রাগন লিকে স্লিপার হোল্ডে নেয়, এরপরে সে কিন্তু সেখান থেকে চলে যায়। তো গান্থার কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গিয়েছে, আর আজকে কিন্তু সে একরকম ড্রাগন লিকেও শেষ করে দিয়েছে। তো এরকম টাইপের একটা সেগমেন্ট কিন্তু গান্থারের আজকে মানডে নাইট রতে দেখানো হয়েছে। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে অ্যাডাম পিয়ার্সকে দেখানো হয়, সেখানে পল হেইম্যান আসে। পল হেইম্যান এসে অ্যাডাম পিয়ার্সকে বলে এলএ নাইট এবং ব্রান বেকারের মধ্যে আজকের শোতে একটা ম্যাচ করার জন্য। তবে অ্যাডাম পিয়ার্স বলে যে এটা সম্ভব নয়, এলএ নাইট আজকের শোতে ঝামেলা করেছে, যার জন্য এলএ নাইটকে এরিনা থেকে বের করা হয়েছে। তবে পল হেইম্যান চাইলে ব্রনসন রিড এবং পেন্টার মধ্যে একটা ম্যাচ করা সম্ভব। আর এর সঙ্গে সে এই বিষয়টাও বলে যে ব্রান বেকার এমনিতেই শোতে ঝামেলা করেছে, সে অনেকটা রেগেও আছে, তো সে শোতে থাকলে সে আরো ঝামেলা করতে পারে, যার জন্য ব্রন বেকারকে কিন্তু এরিনা থেকে বের হয়ে যেতে হবে। তো এটা শোনার পরে পল হেইম্যান তো অনেকটা আপসেট হয়ে যায়। একে তো ব্রন বেকার এবং এলএ নাইটের মধ্যে ম্যাচ হচ্ছে না, তার উপরে শো থেকে ব্রন বেকারকেও বের করতে হবে। তো পল হেইম্যান অনেক বেশি আপসেট হয়ে যায়, সে সেখান থেকে চলে যায়। তবে যাবার আগে সে অ্যাডাম পিয়ার্সকে একটা প্রশ্ন করে যে আই থিঙ্ক ব্রন বেকারের ওপরে কে অ্যাটাক করেছিল, এই বিষয়টা জানতে চাই। তবে অ্যাডাম পিয়ার্স কিন্তু এখানে সরাসরি কোনো অ্যান্সার করে না, সে বলে যে এফতে তো আপনারা বোঝেনি, আর বাকিটা হলো অ্যারাউন্ড ফাইন্ড আউট। তো এরকম ভাবেই কিন্তু এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমরা আজকে মানডে নাইট শোতে ওয়ার্ল্ড রাইডার্সের রিটার্ন দেখতে পাই। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছিল যে আমরা হয়তো একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, তবে না, এটা কিন্তু অন্য একটা কথাই বলে। তো ওয়ার্ল্ড রাইডার্স রিংয়ের মধ্যে আসার পরে সেখানে কিন্তু মিউজিক হিট হয়ে যায় ওবাফেমির রিংয়ের মধ্যে আসে, এবং সে কিন্তু একাই ইরেক এবং আইভারকে একেবারে ডিস্ট্রয় করে। আর এটা কিন্তু করা হয়েছে শুধুমাত্র ওবাকে একজন মনস্টার হিসেবে ইস্টাবলিশ করার জন্য। রয়্যাল রাম্বলে তার যে পারফরমেন্স ছিল এটা কিন্তু মারাত্মক লেভেলের। তার উপরে আজকে মানডে নাইট শোতে মেইন রস্টারে সে কিন্তু একাই ইরেক এবং আইভার দ্য ওয়ার্ল্ড রাইডার্সকে কিন্তু একেবারে ডিস্ট্রয় করেছে। তো ওবাফেমিকে নিয়ে কিন্তু কোম্পানি অনেক বেশি সিরিয়াস, এবং তাকে কিন্তু একজন জায়ান্ট বা একজন মনস্টার হিসেবে
কোম্পানি অনেক ভালোভাবেই প্রেজেন্ট করেছে আজকের মানডে নাইট রতে। তো এই সেগমেন্টটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তবে খারাপ লাগতেছে ওয়ার্ল্ড রাইডার্সের জন্য। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে বেলা টুইন্সের একটা সেগমেন্ট দেখতে পাই। নিকি বেলা এবং ব্রি বেলা দুজনেই কিন্তু রিংয়ের মধ্যে আছে এবং এই সেগমেন্টটা যেভাবে দেখানো হয়েছে তাতে করে আমার কাছে মনে হচ্ছে যে ব্রি বেলা কিন্তু এখন থেকে অ্যাক্টিভ সুপারস্টার হিসেবে কাজ করবে। রয়্যাল রাম্বলে যে তার রিটার্ন হয়েছে এটা কিন্তু শুধুমাত্র এক রাতের জন্য নয়, আই থিঙ্ক রেসেলম্যানিয়া পর্যন্ত এখন থেকে আমরা নিকি বেলা এবং ব্রি বেলা দুজনকেই অ্যাক্টিভ দেখতে পাবো। তো যাই হোক, এই সেগমেন্টের মধ্যে নিকি বেলা এবং ব্রি বেলা মূলত এটাই বলে তারা হলো বেস্ট ট্যাগ টিম, তারা হলো ওজি ট্যাগ টিম এবং তারা কিন্তু এবার ট্যাগ টিম ডিভিশনেই থাকছে এবং তাদের নজর কিন্তু উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের পেছনে আছে এবং তারা কিন্তু খুব শীঘ্রই উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের পেছনে যাবে। তো পসিবলি আমরা রেসেলম্যানিয়া 42-তে নিকি বেলা এবং ব্রি বেলাকে কোনো একটা ট্যাগ টিম ম্যাচের মধ্যে দেখতে পাবো। আই থিঙ্ক এটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচও হতে পারে। এরপর আমরা ফাইনালি পেন্টা এবং ব্রনসন রিডের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এই ম্যাচটা কিন্তু ভালো ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালোই পারফর্ম করেছে। ব্রনসন রিড ডমিনেট করলেও পেন্টা কিন্তু এই ম্যাচের মধ্যে ভালোই ফাইট ব্যাক করেছে। তবে এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে অস্টেন থিওরি এবং লোগান পল কিন্তু পেন্টাকে ঝামেলা করার চেষ্টা করে। তো পেন্টা কিন্তু প্রথমে অস্টেন থিওরিকে মারে, এরপরে সে যখন লোগান পলকে মারতে যায় সেই সময় কিন্তু রেফারি মাঝখানে চলে আসে, যার জন্য রেফারিও কিন্তু এই অ্যাটাকের শিকার হয়ে যায়। তো এরপরে ব্রনসন রিড পেন্টাকে ধরে ফেলে, সে কিন্তু একটা সুনামিও হিট করে, তবে রেফারি কিন্তু রিং সাইডে পড়েছিল, সে কিন্তু পিন করতে পারে না। তো ভিশনের কিন্তু দিনটা অনেক বেশি খারাপ যাচ্ছে, মানে ভিশনের পুরো সময়টাই কিন্তু খারাপ যাচ্ছে। এখানে ব্রনসন রিড তার ফিনিশার হিট করার পরেও কিন্তু সে এই ম্যাচটা জিততে পারে না। এরপর সেখানে এলএ নাইট চলে আসে। এলএ নাইট কিন্তু এসে পেছন থেকে ব্রনসন রিডের উপরে অ্যাটাক করে, সে কিন্তু স্টিল চেয়ারের উপরে রিং সাইডে একটা বিএফটি হিট করে সেখান থেকে চলে যায়, আর তাকে তাড়া করার জন্য কিন্তু পেছনে পেছনে অস্টেন থিওরি এবং লোগান পলও গিয়েছে। তো এরপরে রেফারি রিকভার হয়ে রিংয়ের মধ্যে আসে, আর এদিকে ব্রনসন রিড তো মার্কে রিং সাইডে পড়েছিল। তো রেফারি রিংয়ের মধ্যে এসে কাউন্ট আউট করা শুরু করে এবং এখানে কিন্তু কাউন্ট আউটের কারণে ব্রনসন রিড এই ম্যাচটা হেরে গিয়েছে, পেন্টা কিন্তু এই ম্যাচটা জিতে গিয়েছে। তো এলএ নাইট কিন্তু এসে এবার ভালোই বদলা নিচ্ছে দ্য ভিশনের থেকে, আর ভিশনের কিন্তু অ্যাকচুয়ালি সময়টা অনেক খারাপ যাচ্ছে। এরপর আমরা ফাইনালি আজকের মানডে নাইট শোতে ডমিনিক মিস্টিরিও রিটার্ন দেখতে পাই। আমরা কিন্তু অনেকেই এক্সপেক্ট করতেছিলাম যে রয়্যাল রাম্বলে তার রিটার্ন হবে, তবে না, সে কিন্তু আজকের মানডে নাইট শোতে ফাইনালি রিটার্ন করে নিয়েছে। তো ডমিনিক মিস্টিরিও রিংয়ের মধ্যে আসে এবং সে কল আউট করে লিভ মর্গানকে। লিভ মর্গান রিংয়ের মধ্যে আসে, সে যেহেতু 2026 সালের উইমেন্স রয়্যাল রাম্বল জিতেছে, তো সে কিন্তু এই বিষয়টাকে সেলিব্রেট করে এবং সে এই বিষয়টা জানায় যে সে কাকে চ্যালেঞ্জ করবে এই বিষয়টা সে পরে জানাবে, এই সিদ্ধান্ত সে পরে নিবে, তবে সে আগামী স্ম্যাকডাউনে যাবে স্ম্যাকডাউনে চ্যাম্পিয়নকে দেখার জন্য। এরপরে সে রাকেল রড্রিগেজকে কল আউট করে, রাকেল রড্রিগেজ আসার পরে সে লিভ মর্গানকে প্রশ্ন করে সে কেন রাকেল রড্রিগেজকে এলিমিনেট করেছে, তবে লিভ মর্গান কিন্তু এই বিষয়টা হালকা করে সামাল দিয়ে নেয়। তো এরপরে লিভ মর্গান এবং ডমিনিক মিস্টিরিও সেখান থেকে চলে যায়, সেখানে মিউজিক হিট হয়ে যায় স্টেফনি ভেকারের। স্টেফনি ভেকার সেখানে চলে আসে এবং এরপর আমরা ফাইনালি আজকের মানডে নাইট শোতে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকার এবং রাকেল রড্রিগেজের মধ্যে স্ট্রিট ফাইট ম্যাচ দেখতে পাই। তো এটা কিন্তু অনেক ভালো একটা ম্যাচ ছিল, পার্সোনালি এই ম্যাচটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ম্যাচের মধ্যে আমরা টেবিল, চেয়ার, ট্র্যাশ ক্যান, স্টিল চেন সবকিছুরই কিন্তু অনেক ভালোভাবে ব্যবহার দেখতে পেয়েছি। তবে এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে লিভ মর্গান এবং রক্সান পেরেজ কিন্তু এসেছিল মূলত রাকেল রড্রিগেজকে সাহায্য করার জন্য, তবে এটা কিন্তু উল্টো ভারী পড়ে যায় রাকেল রড্রিগেজের উপরে। আর এরপরে শেষ পর্যন্ত স্টেফনি ভেকার রাকেল রড্রিগেজকে কারক্রুজ স্প্ল্যাশ হিট করে এবং সে কিন্তু রাকেল রড্রিগেজকে পিন করে এই ম্যাচটা জিতে যায়। তো স্টেফনি ভেকার কিন্তু সাকসেসফুলি তার উইমেন্স চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে এবং এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে লিভ মর্গান কিন্তু আবার স্টেফনি ভেকারের উপরে অ্যাটাক করে। তো এটা কিন্তু ক্লিয়ারলি হিন্ট করতেছে যে আমরা রেসেলম্যানিয়া 42-তে স্টেফনি ভেকার এবং লিভ মর্গানের মধ্যে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো।
এরপর আমরা ফাইনালি আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে 2026 সালের মেন্স রয়্যাল রাম্বল উইনার দ্য ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে দেখতে পাই। রোমান রেইন্স রিংয়ের মধ্যে আসে এবং সে তার সিগনেচার লাইন বলে অ্যাকনলেজ মি এবং সবাইকে দিয়ে তাকে অ্যাকনলেজ করায়। এরপরে সে বলে যে আমি যখন 2015 সালে রয়্যাল রাম্বল জিতে এখানে এসেছিলাম তখন এখানকার অডিয়েন্সরা এই জায়গাতেই কিন্তু আমাকে বু করেছিল, তবে 11 বছর পরে আমি যখন 2026 সালে রয়্যাল রাম্বল জিতে এখানে আসি তখন এই একই জায়গায় এই একই অডিয়েন্সরা কিন্তু আমাকে সাপোর্ট করতেছে, ওটিসি চ্যান্ট করতেছে, রোমান রেইন্স বলতেছে, মানে এমনটা রোমান রেইন্স মূলত বলে। তো এরপরে সে আসল কথা আসে, সে বলে যে আমি যেহেতু 2026 সালে রয়্যাল রাম্বল জিতেছি তো আমি যে কোনো একজনকে চ্যালেঞ্জ করব, তো আমার কি ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করা উচিত? আমার কি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা আবারও নিয়ে নেওয়া উচিত, যে চ্যাম্পিয়নশিপটা আমি বিল্ড করেছি? তো সেই সময় অডিয়েন্সরা কিন্তু বু করে, মানে ম্যাকেন্টায়ারের সঙ্গে রোমান রেইন্সের ম্যাচ কিন্তু অডিয়েন্সরা দেখতে চায় না। তবে মজার বিষয় হলো সে যখন সিএম পাঙ্কের নাম নেয় তখন ফ্যান্সরা কিন্তু এখানে ইএস চ্যান্ট করে, মানে ফ্যান্সরা কিন্তু সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের মধ্যে ম্যাচ দেখতে চায়। তো এরপরে রোমান রেইন্স তার কথা সামনের দিকে বাড়াতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডে সিএম পাঙ্কের। তো সিএম পাঙ্ক রিংয়ের মধ্যে আসে, মাইক্রোফোনটা হাতে নেয়, সে শুরুতেই নিজেকে নিয়ে কথা বলে, ফিন বেলারকে নিয়ে কথা বলে। তো রোমান রেইন্স এখানে সিএম পাঙ্ককে বলে যে দেখো তুমি আমাকে ইন্টারাপ্ট করে তুমি ফিন বেলারকে নিয়ে কথা বলতেছো, তো এটা মানে কি? তো এখানে সিএম পাঙ্ক রোমান রেইন্সকে বলে যে দেখো আমি তোমাকে ইন্টারাপ্ট করিনি, উল্টো এটা কিন্তু আমার শো, এটা কিন্তু স্ম্যাকডাউন না, এটা হলো মানডে নাইট র, এটা হলো নেটফ্লিক্স, আর এখানকার চ্যাম্পিয়ন হলাম আমি, এটা হলো আমার শো, তুমি এখানে একজন ভিজিটার হিসেবে এসেছো, সো আমি তোমাকে ইন্টারাপ্ট করিনি। এরপর সিএম পাঙ্ক রোমান রেইন্সকে তাকে চ্যালেঞ্জ করতে বলে, কারণ সিএম পাঙ্ক হলো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সে হলো সেরা চ্যাম্পিয়ন। এখানে সে ম্যাকেন্টায়ারকে নিয়েও কথা বলে, তবে ম্যাকেন্টায়ার এই বিষয়টা সিএম পাঙ্ক এমনভাবে বলে যে ম্যাকেন্টায়ার হলো একজন দুর্বল চ্যাম্পিয়ন। যদি রোমান রেইন্স ম্যাকেন্টায়ারকে বেছে নেয় তাহলে এটা রোমান রেইন্সের জন্য সহজ হবে, কারণ ম্যাকেন্টায়ার হলো দুর্বল। তবে সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করলে সিএম পাঙ্ককে হারানো রোমান রেইন্সের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো রোমান রেইন্স যদি একজন সহজ চ্যালেঞ্জারকে চায় তাহলে সে ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করতে পারে, তবে যদি একজন কঠিন প্রতিপক্ষ চায় তাহলে রোমান রেইন্স যেন সিএম পাঙ্ককেই চ্যালেঞ্জ করে, এমনটাই সিএম পাঙ্ক এখানে মূলত বলতে চেয়েছে। এরপর সে প্যাট ম্যাকাফি বা ESPN শোতে এসে রোমান রেইন্স যে কথাগুলো বলেছিল, মানে রোমান রেইন্স 2 বছর কোম্পানিতে চ্যাম্পিয়নশিপ ফিউডে যায়নি, রোমান রেইন্স মূলত কোম্পানিকে 2 বছর সুযোগ দিয়েছিল নতুন একজন সুপারস্টার বিল্ড করার জন্য, তবে কোম্পানি কিন্তু এমন কিছুই করতে পারেনি। তো এই বিষয়গুলো নিয়ে সিএম পাঙ্ক বলে, তো সিএম পাঙ্ক বলে যে রোমান রেইন্স মূলত এই বিষয়গুলো বলেছে নিজের দায় এড়ানোর জন্য। রোমান রেইন্স হলো একজন পার্ট টাইমার এবং সে নিজের ছুটির বিষয়টাকে ঢাকার জন্য এই বিষয়গুলো বলেছে। রোমান রেইন্স কিন্তু মহৎ কোনো কাজ করেনি 2 বছর চ্যাম্পিয়নশিপ ফিউড থেকে দূরে থেকে, বরং উল্টো রোমান রেইন্স যখন চ্যাম্পিয়ন ছিল তখন রোমান রেইন্স কিন্তু এতদিন পর্যন্ত কোম্পানিকে দাবিয়ে রেখেছিল, কোম্পানিকে কিন্তু বন্দি করে রেখেছিল। কারণ এখানে মূলত সে ট্রাইবাল চিফ এর কথা বলে, মানে রোমান রেইন্স যখন চ্যাম্পিয়ন ছিল তখন রোমান রেইন্স কিন্তু কোম্পানিতে এমন একটা পজিশনে ছিল যে কোম্পানিতে যা কিছু হচ্ছিল সবকিছু কিন্তু রোমান রেইন্স অ্যারাউন্ডই চলতেছিল। তো এই বিষয়গুলো কিন্তু সিএম পাঙ্ক বলে। তো এরপরে আসে রোমান রেইন্সের বিষয়, মানে সিএম পাঙ্ক এখানে রোমান রেইন্সকে নিয়ে অনেক কথা বলে, তবে এরপরে সুযোগ আসে রোমান রেইন্সের। রোমান রেইন্স এখানে সিএম পাঙ্ককে বলে যে দেখো তুমি আমাকে পার্ট টাইমার বলতেছো, আসলে পার্ট টাইমার তো তুমি আমার 2 বছরের কথা বলতেছো, অথচ তুমি 10 বছর কোম্পানিতে ছিল না, তুমি 10 বছর পরে এসে এখন কোম্পানিতে রিলেভেন্ট হয়েছো, আর তুমি যে 10 বছর পরে কোম্পানিতে এসেছো এটাও কিন্তু আমার জন্য। তুমি যখন কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করো তার আগে কোম্পানির লোকজন কিন্তু আমার কাছে এসেছিল যে তুমি যদি কোম্পানিতে আবারও ফিরে আসো তাহলে আমার কোনো সমস্যা আছে কি না। তো সেই সময় আমি কোম্পানিকে বলেছিলাম যে সিএম পাঙ্ক আসলে আমার কোনো সমস্যা নেই, বরং আমি তোমাকে একটা সুযোগ দিয়েছি, এর জন্য তুমি কোম্পানিতে আসতে পেরেছো। তো তুমি আমার লেভেলটা বুঝতেছো, অথচ তুমি আমার সামনে দাঁড়িয়ে উল্টাপাল্টা কথা বলতেছো। তুমি কোম্পানিতে এসেছো শুধুমাত্র আমার জন্য, আমি তোমাকে সুযোগ দিয়েছি বলে, আমি তোমার সঙ্গে সার্ভাইভাল সিরিজে হাত মিলিয়েছি, অথচ তুমি কি করেছো? তুমি পেছন থেকে আমাকে ছুরি মেরেছো, তুমি এসে আমাকে স্ক্রু করতে শুরু করেছো, আমার ওয়াইজম্যানকে আমার থেকে ছিনিয়ে নিয়েছো। আর এবার রেসলম্যানিয়াতে আমি তোমাকে চুজ করলাম, এবার রেসলম্যানিয়াতে তোমার এবং আমার মধ্যে ম্যাচ হবে। এখানে আরো অনেক কিছু বলেছে, তবে অত কথা বলার দরকার নাই। এখানে রোমান রেইন্স মূলত সিএম পাঙ্ককে এটাই বলে
যে দেখো আমি তোমাকে পিক করতেছি শুধুমাত্র এই জন্য তুমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তুমি কোম্পানির সেরা চ্যাম্পিয়ন, এগুলো ভেবে নয়, বরং আমি তোমাকে হেড করি, আমি তোমাকে আগেও হেড করেছি, এখনও করছি এবং আগামী দিনেও হেড করব, এবং আমি তোমাকে হেড করি বলেই মূলত আমি তোমাকে চুজ করেছি। এবং রেসেলম্যানিয়ার মেইন ইভেন্টে আমি তোমাকে যখন হারাবো তখন তুমি আবারও আমাকে অ্যাকনলেজ করবে। তো এখানে রোমান রেইন্স কিন্তু মারাত্মকভাবে সিএম পাঙ্কের কথার জবাব দিয়েছে, যদিও আরও অনেক কথা বলেছে, তবে অত কথা বলার দরকার নেই। আশা করছি মূল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো রেসেলম্যানিয়াতে সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের মধ্যে যে ম্যাচটা আজকের মানডে নাইট রতে কনফার্ম হয়েছে, তো এই ম্যাচ কনফার্ম হওয়ার বিষয়ে আপনারা খুশি কিনা অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর ওভারঅল এই ছিল আজকের মানডে নাইট র। আজকের মানডে নাইট র এর শো ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।